হ্যালো, গুড মর্নিং সকলকে। মনোমিতের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার স্বাগত এবং সকল ছাত্রছাত্রীদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে গতকাল তোমাদের সাথে একটা ভিডিও দিয়ে আমি বলেছিলাম যে আজকে আলোচনা করব বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ জ্যামিতি। আমার যে ইউটিউব চ্যানেলে ওয়েটেজ মাধ্যমিকের কোশ্চেন কি রকম প্যাটার্নে হয় তার উপর নির্ভর করে একটা আমি ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটা কেন দেখতে বলছি, কারণ সেটা দেখলে তোমার একটা ধারণা জন্মাবে যে মাধ্যমিকের ম্যাথামেটিক্সের সিলেবাস সম্বন্ধে এবং মাধ্যমিকের পরীক্ষাতে কিভাবে কোশ্চেন আসে, কিভাবে পুরো কোশ্চেনটা সেট হয়, সেটা সেই ভিডিওতে আলোচনা করে দেওয়া আছে। তো তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওটা দেখতে শুরু করো, তাহলে তোমাদের পক্ষে হেল্পফুল হবে। যাই হোক, আমি আমার সাথে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের। আমার নাম মনোমিত দাস। আমি তোমাদের বিগত 7 বছর থেকে ম্যাথামেটিক্স পড়াই এবং ইউটিউব জার্নিটা আমার নতুন শুরু হয়েছে, 2025 থেকে শুরু করেছি। তো দেখো, আমি এবার টপিকে চলে আসছি। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই যে বৃত্ত কথাটা, আমি ধরে নিচ্ছি তোমরা অনেকে বৃত্তই চেনো না। তাহলে আমরা প্রথমেই যে একদম উপপাদ্যতে ঢুকে যাব তা কিন্তু নয়। প্রথমে আমরা বৃত্ত সম্বন্ধে পুরোপুরি ডিটেলস জানবো, তারপর ধীরে ধীরে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলোতে আসব, যাতে আমাদের কাছে প্রত্যেকের কাছে সহজে পুরো ব্যাপারটা বোধগম্য হয়। কেমন? তো দেখো, বৃত্ত জিনিসটা কি প্রথমে আমরা দেখে নিই। বৃত্তর শেপটা কিরকম হয়? বৃত্তর শেপ হয় এইরকম, মানে গোল একটা জিনিস, সমতলিক চিত্র। তাহলে এইটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলছি। সংক্ষেপে আমরা বৃত্ত সম্বন্ধে যে যে ভাগগুলো আছে সেগুলো জেনে নেব। তাহলে এখানে তুমি একটা কম্পাসে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা কম্পাস বসালে, পেন্সিল কম্পাস দিয়ে এই বিন্দু থেকে সমান দূরত্ব নিয়ে, প্রত্যেকটা বিন্দু থেকে এখানে একটা দূরত্ব নিয়ে তুমি এক পাক ঘুরিয়ে দিলে, তাহলেই যে চিত্রটা পেয়ে গেলে সেটা বৃত্ত হয়ে গেল। তাহলে তোমাকে যদি বৃত্তর ডেফিনেশন জানতে চাই তাহলে কি বলবে, যে একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে যদি আমি এক পাক ঘুরে আসি তাহলে যে সমতলিক চিত্রটা পাওয়া যাবে সেটি হলো বৃত্ত। এবার এই বৃত্তের বিভিন্ন ভাগগুলো সম্বন্ধে আমরা পরিচিত হব, তার কারণ উপপাদ্য করতে গিয়ে লাগবেই। ধরো তুমি বৃত্ত সম্বন্ধে কিছুই জানলে না, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কি করে করবে? তোমাকে অবশ্যই আগে বৃত্তের ভাগগুলো জানতে হবে, তারপর তুমি বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো করতে পারবে। এই যে বৃত্তের, আমরা এখানে দেখো লাল কালিতে যে বিন্দুটা নিয়েছি এটাকে বলবো বৃত্তের কেন্দ্র, বলবো এটাকে বৃত্তের কেন্দ্র। আর এই যে যে বক্ররেখাটা আছে সেটাকে বলা হয় বৃত্তের পরিধি বলা হয় সেটাকে, অর্থাৎ যে বক্ররেখাটা দিয়ে বৃত্তটা তৈরি হচ্ছে সেটাকে বলবো বৃত্তের পরিধি। তাহলে এটাকে আমি দিলাম বৃত্তের নাম পরিধি। এবার এই বৃত্তের পরিধির উপর তুমি যে কোনো দুটো বিন্দু নিয়ে নাও। ধরো বৃত্তের পরিধির উপর, এই বৃত্তের পরিধির উপর এখানে একটা বিন্দু নিলাম, আর বৃত্তের পরিধির উপর এখানে একটা বিন্দু নিয়ে নাও। তাহলে এই বিন্দু দুটোকে যদি আমি যুক্ত করে দিই, এই বিন্দু দুটোকে যদি একটা সরল রেখা দ্বারা যুক্ত করে দিই, তাহলে এই সরল রেখাটাকে বলা হবে বৃত্তের জ্যা বলা হবে। এই সরল রেখাটাকে বলা হবে বৃত্তের জ্যা। তাহলে তোমাদের ক্লিয়ার হলো যে বৃত্তের জ্যা বলতে কি বুঝবো? পরিধির উপর দুটো বিন্দু নিয়ে নেবে এবং সেই বিন্দু দুটোকে যদি সংযুক্ত করে দাও তাহলে যে সরল রেখাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বৃত্তের জ্যা। এরপরে আমরা চলে আসব বৃত্তের ব্যাসার্ধ সম্বন্ধে। দেখো, বৃত্তের ব্যাসার্ধ যখন তুমি নির্ণয় করবে, আঁকবে, তখন কেন্দ্র থেকে পরিধির যে ডিস্টেন্স, কেন্দ্র, এই যে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বটা পাচ্ছ বা সরল রেখাটা পাচ্ছ,
এটাকেই বলা হবে বৃত্তের ব্যাসার্ধ বলা হবে এটাকে। তাহলে এটা তোমার চলে এলো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ সাথে সাথে আমরা জেনে নিব বৃত্তের ব্যাস সম্বন্ধে। তো বৃত্তের ব্যাস, ধরো তুমি একটা জ্যা মানে কি বুঝলাম, যে বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু নেব, সেটাকে একটা সরলরেখা দ্বারা সংযুক্ত করে দিব, তাহলে ওটা হয়ে গেল বৃত্তের ব্যাস। এবার কিন্তু বৃত্তের ব্যাসটা তো ওটা বৃত্তের ব্যাস না, বৃত্তের জ্যা। তো ওই বৃত্তের জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায়, মানে কেন্দ্র বিন্দু দিয়ে যদি পাস করে, তাহলে ওই সরলরেখাটাকে আমরা বলবো বৃত্তের ব্যাস। তাহলে ধরো এখানে আঁকছি, এই যে আমি যে সরলরেখাটা আঁকলাম, এই সরলরেখাটা এঁকে ফেললাম, এই সরলরেখাটাই হচ্ছে তোমার বৃত্তের ব্যাস। তা দেখো কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে এটাকে আইডেন্টিফাই করি, এটা হলো বৃত্তের ব্যাস হয়ে গেল। তাহলে তুমি কি কি চিনলে? কেন্দ্র চিনলে, বৃত্তের পরিধি চিনলে, বৃত্তের জ্যা চিনলে, বৃত্তের ব্যাস চিনলে, বৃত্তের ব্যাসার্ধ চিনলে। এই ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো ব্যাসার্ধ মানে হচ্ছে অর্ধেক, আর ব্যাস মানে হচ্ছে পুরোটা। তাহলে কে বড় দৈর্ঘ্যে, কে বড়? অবভিয়াসলি বৃত্তের ব্যাস বড়। তাহলে এখানে এদের সম্পর্কটা বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু 2 গুণ বৃত্তের ব্যাসার্ধ, 2 গুণ বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ তুমি যদি ব্যাসার্ধ পেতে চাও, তাহলে ব্যাসকে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবে। আর ব্যাস পেতে গেলে বৃত্তের ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই গেল মোটামুটি তোমার একটা বৃত্তের বিভিন্ন অংশ সম্বন্ধে আইডিয়া। এরপরেও কিছু কিছু জিনিস আছে, আমরা সেগুলোতেও আসছি। এটা আগে তোমরা বুঝতে পারলে কিনা দেখো, এবং খাতায় নোট ডাউন করে নাও এইভাবেই। দেখো এবার দুটো কনসেপ্টে আমরা চলে আসি, একটা বৃত্তকলা, একটা বৃত্তাংশ। এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স বুঝবো এবং এটা কিভাবে তৈরি হচ্ছে ডেফিনেশনটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো একটা বৃত্ত আঁকা হয়েছে, এই বৃত্তের মিডিলে একটা কেন্দ্র আছে, এবং এই যে বৃত্তের, যদি আমরা এটা নাম দিই, ও এটা হলো বৃত্তের একটা ব্যাসার্ধ, ওবিটাও হলো বৃত্তের একটা ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ নিয়ে আর এই যে একটা বৃত্তচাপ এবি, বৃত্তচাপটা নিয়ে যে এই অংশটা তৈরি হচ্ছে, এটাকে বলা হবে কি? বৃত্তকলা বলা হবে। অর্থাৎ বৃত্তকলা তৈরি হতে গেলে তোমাদের দুটো ব্যাসার্ধ লাগে আর একটা বৃত্তচাপ লাগে। এবার বৃত্তাংশতে চলে এসো। বৃত্তাংশ যখন বুঝবে, তখন তোমাকে একটা জ্যা আঁকতে হবে। দেখো আমি একটা জ্যা এবি এঁকে নিয়েছি। এই জ্যাটা কি করেছে? বৃত্তটাকে দুটো অংশে ভাগ করেছে। উপরের যে অংশ এবং নিচের যে অংশ, এই প্রত্যেকটা অংশকেই বলা হবে বৃত্তাংশ। অর্থাৎ তুমি যখন বৃত্তকলা তৈরি করবে, তখন তোমার কি দরকার? ব্যাসার্ধ এবং বৃত্তচাপ, ব্যাসার্ধ এবং বৃত্তচাপ। এবং যখন তুমি বৃত্তাংশ তৈরি করছো, তখন কি লাগছে? জ্যা এবং বৃত্তচাপ। তাহলে অবভিয়াসলি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হলো। দুটোর মধ্যে যদি তোমাদেরকে ডিফারেন্স জিজ্ঞেস করে, যে ডিফারেন্স কি হবে, ডিফারেন্সটা বলতে পারবে। এবার এখানে দুটো কনসেপ্ট আছে। দেখো এই ব্যাসার্ধটা আঁকার ফলে দুটো অংশ তৈরি হয়েছে। এই একটা বড় অংশ তৈরি হয়েছে, আর এখানে একটা ছোট অংশ আছে। তো বড় অংশটাকে আমরা নাম দেব অধিবৃত্তাংশ, অধিবৃত্তাংশ। আর এই ছোট, বৃত্তাংশ না, এটা তো বৃত্তকলা, তাহলে অধিবৃত্তকলা। আর এইটাকে নাম দেব উপবৃত্তকলা, উপবৃত্তকলা। আর এখানে যেটা দেখতে পাচ্ছ বড় অংশ, সেটা অধিবৃত্তাংশ। আর যেটা ছোট অংশ দেখতে পাচ্ছ, সেটাকে বলবো উপবৃত্তাংশ। অধি মানে তোমরা সবাই জানো, অধি মানে কি? অধি মানে হচ্ছে বেশি, আর উপ মানে কি? উপ মানে কম। তো বেশি অংশটাকে অধি বলছি, আর কম অংশটাকে আমরা উপ বলছি। তাহলে এই দুটো কনসেপ্ট খুব ভালো করে মনে রাখবে।
কাজে লাগে অনেক ক্ষেত্রেই। তাহলে অধিবৃত্তাংশ আর উপবৃত্তাংশ তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে আমরা একটু বুঝে নেব যেটা, সেটা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত আমরা কাকে বলবো? আচ্ছা, আমরা অনেক সময় এটা ছোটবেলায় অঙ্কন করি, নিজেরাই আঁকি, খেলার ছলে আঁকি। তো সেই খেলার ছলে আঁকাটাই এখন তোমাদের পড়া হয়ে যাবে। ধরো একটা পেন্সিল কম্পাস নিয়ে তুমি একটা এইভাবে একটা বৃত্ত এঁকে দিলে। বৃত্তটা আমার যদিও গোল হলো না, হাতে আঁকছি। তাহলে এই বৃত্ত আঁকলে কেন্দ্র হচ্ছে এই বৃত্তর এটা। তো কেন্দ্রটা তুমি কম্পাসের কেন্দ্রটাকে এখানেই রাখলে, দিয়ে কম্পাসটাকে একটু বাড়িয়ে দিলে, বাড়ালে কি বেড়ে গেল? ব্যাসার্ধ বেড়ে গেল। দিয়ে তুমি আর একটা বৃত্ত এঁকে দিলে এইভাবে। তাহলে এই বৃত্তটারও কেন্দ্র এটা, এই যে বড় বৃত্তটা দেখছো এটারও কেন্দ্র এটাই। তারপরে আরেকটু বড় করলে, দিয়ে আর একটা বৃত্ত এঁকে দিলে এইভাবে। কেন্দ্র কিন্তু তিনটে বৃত্তরই একই, নাম দিয়ে দিই। কেন্দ্র হচ্ছে ধরো পি নাম কেন্দ্র, এবং সেই কেন্দ্রটাকে একই রেখে এইভাবে আর একটা বৃত্ত এঁকে দিলে। তো এইভাবে তুমি যত বৃত্ত আঁকো, যদি তাহলে কেন্দ্রটা তুমি একই রাখো, তাহলে সেই বৃত্তটাকে বলা হবে, বৃত্তগুলোকে বলা হবে সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত, সমকেন্দ্রিক বৃত্ত। এর আর একটা নাম আছে, এটাকে যেহেতু একটাই কেন্দ্র তাই এটাকে বলা হয় এক কেন্দ্রিক বৃত্ত। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এক কেন্দ্রিক বৃত্ত কাকে বলবো? এক কেন্দ্রিক বৃত্ত তাকেই বলা হবে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে তুমি যে সমস্ত বৃত্ত অঙ্কন করবে সেগুলোকেই বলা হবে সমকেন্দ্রিক বৃত্ত। আচ্ছা, আমার এই ইউটিউব চ্যানেলেই একটা ভিডিওতে আমি সমরেখ বিন্দু এবং অসমরেখ বিন্দু নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে আমি একটা শর্টকাটে বলে দিচ্ছি সমরেখ বিন্দু কি আর অসমরেখ বিন্দু কি। কি তোমাদের ভালো লাগছে তো পড়াশোনা করতে? জ্যামিতির ওয়েটেজ কিন্তু তোমাদের 25%, সুতরাং জ্যামিতিকে গুরুত্ব দিতেই হবে। 25% অর্থাৎ 4 ভাগ মধ্যে 1 ভাগ তোমাদের জ্যামিতি থাকছে, অর্থাৎ জ্যামিতিকে প্রথম থেকে ভালোবাসার চেষ্টা করো। হ্যাঁ, প্রথম দিকে অনেকের হয়তো বিগত দিনগুলো ক্লিয়ার নেই, কিন্তু বিগত দিন কিছু ক্লিয়ার থাকা দরকার নেই। যেটুকু পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি, সেগুলো যদি তুমি ঠিক করে বাড়িতে গিয়ে একবার রিভাইজ করো, তাহলে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং আসবে এবং ভালোভাবে বুঝতে পারবে। তো সমকেন্দ্রিক বৃত্ত মানে হচ্ছে ধরো সমকেন্দ্রিক তো বোঝালাম, সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু মানে একটা সরল রেখার উপর যদি তোমার তিনটে বা তার বেশি বিন্দু বসে থাকে, তাহলে ওই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। তো ধরো এই আমি বিন্দু নিলাম, তিনটে বিন্দু, এরা সমরেখ বিন্দু ধরে নিলাম। তো এই সমরেখ বিন্দুগুলোকে দিয়ে তোমাকে বৃত্ত কটা আঁকতে পারবে জিজ্ঞেস করছে। মানে এই তিনটে বিন্দুই তোমাকে বৃত্তের ওপরে থাকতে হবে, বৃত্তের পরিধির ওপরে, তাহলে তুমি কটা বৃত্ত আঁকতে পারবে। দেখো, যদি আমি এইভাবে একটা বৃত্ত আঁকি, বৃত্ত তো হলো না, কি যে শেপ হলো আমি নিজেই জানি না। তো বৃত্ত যখন এইভাবে আঁকবে তখন একটা বিন্দু কিন্তু কখনোই বৃত্তের ওপরে থাকবে না। দুটো বিন্দু বৃত্তের ওপরে থেকে যাবে, কিন্তু আর একটা থাকবে না। অর্থাৎ সমরেখ বিন্দু যদি হয়, তাহলে তুমি তাদেরকে দিয়ে কখনোই একটা বৃত্ত আঁকতে পারবে না। আর তাহলে এটা শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখতে হবে যে সমরেখ বিন্দু হলে কখনোই একটা বৃত্ত আঁকা পসিবল নয়। যদি অসমরেখ বিন্দু হয়, ধরো তিনটে আলাদা আলাদা জায়গায় বিন্দু আছে, তাহলে তাদেরকে দিয়ে একটা বৃত্ত আঁকা সম্ভব। তাহলে শর্ট কোশ্চেন, সমরেখ বিন্দু দিয়ে একটিও বৃত্ত আঁকা যাবে না, এবং অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়। তোমাদের এই ছিল মানে বৃত্ত সম্পর্কিত বিভিন্ন যে আমরা ভাগগুলো পড়লাম এগুলো ছিল। এবার আর একটা কনসেপ্ট, অর্ধবৃত্ত। তো কাকে বলবো অর্ধবৃত্ত? ধরো একটা আমি বৃত্ত ড্র করলাম এখানে, এই বৃত্তের কেন্দ্র এটা। তো
তো একটা তোমাকে ব্যাস আঁকতে বললাম, ব্যাস আঁকলে এবার এই ব্যাসের বরাবর অর্ধেকটা পরিধি তুমি মিটিয়ে দিলে, তাহলে এই যে চিত্রটা পাওয়া গেল এটাকেই বলা হবে অর্ধবৃত্ত। তাহলে এখানে নাম দাও এ বি, কেন্দ্রটার নাম ও, তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাকে অর্ধবৃত্ত বলা হয়। তো আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, বৃত্তের পরিধি সূত্র একটা তোমরা ক্লাস 9-এ পড়েছো। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, যেখানে পাই মানে হচ্ছে 22/7, আর বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে πr², যেখানে পাই এখানেও 22/7। আর অর্ধবৃত্ত হলে তার অর্ধেক হয়ে যাবে, ক্ষেত্রফলটা πr²/2। এবং অর্ধবৃত্তের পরিসীমা হলে হবে, গোটাটা ছিল 2πr, তাহলে অর্ধেকটা πr, আর এই ব্যাসটা হয়ে যাবে 2r। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ এগুলো শিখলাম। এবার এই যে এখানে একটা বৃত্ত নিয়েছি, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। এবার আমি এদের কিছু জ্যা অঙ্কন করছি। তাহলে এই একটা জ্যা অঙ্কন করলাম, এটার নাম এবি। এখানে একটা জ্যা অঙ্কন করলাম সিডি। এখানে একটা জ্যা অঙ্কন করা হলো ইএফ। এইভাবে আমি বিভিন্ন বেশ কয়েকটি জ্যা অঙ্কন করে নিলাম। এটা হচ্ছে জিএইচ। আচ্ছা তোমরা বলো দেখি এদের মধ্যে কোন জ্যাটার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? বুঝতেই পারা যাচ্ছে এবি সিডি ইএফ জিএইচ, ইএফ জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এই যে ইএফ সরলরেখাটা কিন্তু হচ্ছে বৃত্তের ব্যাসও। কেন ব্যাস? তার কারণ দেখো কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে ওটাকে আমরা কি বলবো? ব্যাস। তাহলে ইএফ সরলরেখাটা ব্যাস। আবার জ্যাগুলো যেগুলো আছে তাদের মধ্যে হচ্ছে সব থেকে বড় জ্যা, তাই বলবো এখানে বৃত্তের বৃহত্তম জ্যা ইএফ কে, বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা মানেই হলো আসলে কি? একটা ব্যাস। তাহলে তোমাদের এখানে কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেয় যে ব্যাস ডিরেক্ট না বলে বৃত্তের বৃহত্তম জ্যা কথাটা উল্লেখ করে, এবং বৃত্তের বৃহত্তম জ্যা মানেই হচ্ছে ব্যাস। তাহলে এগুলোই তোমাদের পুরো বৃত্ত সম্পর্কে বলার ছিল। এবার আমাদের এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য আছে মাধ্যমিকে, এবং সেই দুটো উপপাদ্যই পরীক্ষাতে আসে, ভীষণ সহজ। কিন্তু উপপাদ্য করতে গেলে তোমাদের কিছু বেসিক রুল ফলো করতে হয়। আমাদের বেসিক্যালি 4টে স্টেপ থাকে, যেমন একটা হচ্ছে প্রদত্ত লিখতে হয় উপপাদ্য করতে গিয়ে, প্রামাণ্য লিখতে হয়, অঙ্কন লিখতে হয়, প্রমাণ লিখতে হয়। অঙ্কন কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় না। তো অঙ্কন সর্বক্ষেত্রে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে অঙ্কন দিতেও পারি, আবার কিছু কিছু ক্ষেত্রে যেখানে প্রয়োজন হবে দেব, যেখানে প্রয়োজন হবে না সেখানে দেব না। তাহলে উপপাদ্য আমরা কিন্তু সামনের দিন থেকে করব। আজকে তোমাদের কাজ হচ্ছে এই যে বৃত্তের পরিধি, বৃত্ত সম্বন্ধে যেগুলো পড়ালাম সেগুলো খুব ডিটেলস ভালো করে একবার রিভাইজ দিয়ে এসো। তোমরা যে আমাদের মাধ্যমিকের যে বইটা আছে সেখানে বৃত্তের প্রথমে এই জিনিসগুলো দেওয়া আছে। এই ক্লাসটা করার পর সেখানটা ভালো করে পড়ো, দিয়ে তোমাদের পুরোপুরি কনসেপ্টটাকে ক্লিয়ার করো। দেখবে বৃত্তে সম্বন্ধে যে চ্যাপ্টারটা আছে কোনো অসুবিধা হবে না। আর মাধ্যমিকে যে আমাদের উপপাদ্য অর্থাৎ জ্যামিতির চ্যাপ্টারগুলো আছে সবই বৃত্ত রিলেটেড। সুতরাং তুমি যদি বৃত্তকে প্রথমে এইটা ভালো করে না বোঝো তাহলে তোমার প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু হোঁচট খাবে। তাই তোমাদেরকে বিশেষ অনুরোধ যে এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের আজকের যে প্রথম ক্লাসটা করালাম সেই ক্লাসটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো। এবার সামনের দিন আমি যখন উপপাদ্য করাবো সেই উপপাদ্যতে করতে গিয়ে কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে, সেগুলো আমি একটু বলে দিই। চলো। আচ্ছা, উপপাদ্য প্রমাণ করতে গেলে তোমাকে বিশেষ করে ধ্যান দিতে হবে যেদিকে, সেটা হচ্ছে দুটো ত্রিভুজ কি করে কটা শর্তে সর্বসম হয়। তো এটার উপরে আমি একটা আলাদা করে তোমাদের ভিডিও বানিয়ে দেবো, কারণ এটা বিশেষ করে দরকার হয়।
এটা এই ক্লাসে আর আলোচনা করছি না, এটা যেহেতু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, তো ওটারও একটা ভিডিও আজকে বিকেলে আপলোড করব, যে সর্বসম কি কিভাবে হতে পারে দুটো ত্রিভুজ। এবং ধরো এই একটা সরল রেখা আঁকলাম এবি, এর বাইরে একটা বিন্দু থাকলো ডি, এইভাবে আমি বিভিন্ন সরল রেখা এখানে এঁকে নিলাম। ডি বিন্দু থেকে এবি সরল রেখার উপর আমি বিভিন্ন সরল রেখা এঁকে নিলাম, এবং তোমাকে আমি বলে দিলাম যে এই কোণটা শুধু আমার জানা আছে 90 ডিগ্রি। তাহলে বলো দেখি যে এই সরল রেখাগুলো যেগুলো আঁকা হয়েছে তাদের মধ্যে কোন সরল রেখাটা সব থেকে ছোট হবে দৈর্ঘ্যে? নাম দিয়ে দিই, দাঁড়াও। কোন সরলরেখাটার দৈর্ঘ্য সব থেকে ছোট হবে? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের কাজে লাগবে সামনের দিন। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আমি যেভাবে করিয়ে দেব, যদি বুঝতে পারো, মানে বুঝবে তো অবশ্যই, তোমাদের কোনো চাপ থাকবে না। প্রত্যেকটা চ্যাপ্টার জ্যামিতির এইভাবে আলোচনা চলবে তোমাদের সাথে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং ভিডিও প্রতি মুহূর্তে পাওয়ার জন্য আলাদা করে সার্চ না করে তোমার ভিডিও যাতে তোমার ফোনে চলেই আসে বা ল্যাপটপে যেখান থেকেই দেখো যাতে অটোমেটিক চলে আসে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রিপশন না, সাবস্ক্রাইব করে রাখো। এর জন্য তোমাকে কোনো টাকা ব্যয় করতে হচ্ছে না, জাস্ট তুমি যাতে প্রতি মুহূর্তে ভিডিওটা পাও সেটাতে তোমার সুবিধা হবে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের ফার্স্ট ক্লাস। আমাদের এই চ্যাপ্টারে মূলত 4-5টা ক্লাস করতে হবে, তাহলে আমরা শেষ করে ফেলবো। ছোট ছোট ক্লাস করে করি, এখন আমরা মাধ্যমিক জানুয়ারি শুরুই হয়নি, আমি ক্লাস দিতে শুরু করলাম, তো তোমাদের ঠিকঠাক এগিয়ে যাবে সব। তো ধন্যবাদ আর একবার, গুড মর্নিং সকলকে, সবাই সারা দিনটা ভালোভাবে কাজে লাগাও। থ্যাংক ইউ।